নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আয়ুষ্মান ভারত সম্পর্কিত বেশ কিছু নতুন তথ্য আজকে জনকল্যাণ শিবিরের মারফত উঠে এসেছে। সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আজকের ভিডিও। তো প্রথমেই বলে রাখি, আমাদের যে লাস্ট ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আয়ুষ্মান ভারতের সুবিধা তারাই পাচ্ছেন যাদের অন্তর্দয় অন্ন যোজনার কার্ড রয়েছে। এছাড়া এসপিএইচএইচ এবং পিএইচএইচ, প্রায়োরিটি হাউসহোল্ড এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড, এই ধরনের যাদের খাদ্য সুরক্ষার কার্ড আছে তারাই একমাত্র এই সুযোগ সুবিধা পাচ্ছেন। অর্থাৎ এই রকম কার্ডের প্রি প্রিন্টেড ফর্ম আপনাদের বাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছেন আশা দিদিরা, এবং সেগুলো পূরণ করে জমা করার পরে আপনারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এখন আয়ুষ্মান ভারত আপনারা জানেন খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বীমা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের, যেখানে পরিবারের প্রত্যেকটি সদস্য বছরে ৫ লক্ষ টাকা করে, সর্বাধিক ৫ লক্ষ টাকা করে আপনারা হেলথ ইন্স্যুরেন্স এই মাধ্যমে কভার করতে পারবেন। তো আজকের যে জনকল্যাণ শিবির হলো, সেই জনকল্যাণ শিবির থেকে কিন্তু একটা নতুন ফর্ম আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে যে যারা এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই এই তিনটে ধাপের মধ্যে পড়ছেন না, পরবর্তী যে দুটো ধাপ রয়েছে অর্থাৎ RKSOI 1, RKSOI 2 এবং সর্বশেষ যেটা অর্থাৎ জেনারেল কার্ডধারী, যারা রেশন কার্ডধারী, তারাও আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে পারেন। এবং সেই মর্মে একটি ফর্ম পশ্চিমবঙ্গ সরকার কিন্তু প্রকাশ করেছেন। এবং আজকের জনকল্যাণ শিবির অর্থাৎ এই 15 তারিখের জনকল্যাণ শিবিরের মারফত এই ফর্মটি কিন্তু জনগণের মধ্যে বিলি করা হয়েছে, এবং সবাই এই ফর্মটি পূরণ করে আবার জমা দেবেন। অর্থাৎ জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের এই ফর্মটি কিন্তু আজকে প্রকাশ করা হলো। তো কি থাকছে ফর্মে, চলুন আমরা দেখে নিই, এবং আপনারা কোথা থেকে ফর্মটি পাবেন, কিভাবে আপনারা সেই ফর্মটি পূরণ করে কোথায় জমা করবেন, এবং ফর্মের সঙ্গে আপনারা কোন কোন তথ্য দেবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ একটা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন, দেখুন, উপকৃত হবেন সাধারণ মানুষ। প্রথমেই বলি, এখানে দিতে হচ্ছে যিনি আবেদনকারী, অর্থাৎ প্রত্যেকের জন্যই কিন্তু আবেদনটি করতে হবে। পরিবারে যদি ৫ জন সদস্য থাকেন তো ৫ জনের জন্যই এই আবেদনটি করতে হবে। মাথায় রাখবেন যে একটা ফর্মে কিন্তু হবে না, আলাদা আলাদা ফর্মে প্রত্যেকে আবেদন করবেন। প্রথম যেটি থাকছে সেটি হচ্ছে আধার নম্বর। এই দেখুন, প্রথমেই দেখানো হয়েছে এখানে আধার নম্বর, অর্থাৎ আপনার আধার কার্ডের যে নাম্বারটি আছে এখানে ইংরেজিতে লিখবেন, লিখে সঙ্গে দেবেন আধারের একটা জেরক্স কপি। নেক্সট আসুন, আবেদনকারীর নাম। এখানে আপনার নামটি ইংরেজিতে যেমন লেখা আছে আধার কার্ডের উপরে তেমন করে লিখতে পারেন, অথবা বাংলাতেও লিখতে পারেন যারা ইংরেজিতে লিখতে পারছেন না। তবে ইংরেজিতে লিখতেই আমি বলবো, কারণ ফর্মগুলো যখন ডিজিটাইজড করা হয় তখন সমস্তটাই যেহেতু ইংরেজিতে পূরণ করা হয়, তাহলে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে নিজের নামটি এখানে লিখুন। এইখানে লিখুন আপনার রেশন কার্ডের নাম্বার। দেখবেন আপনাদের প্রত্যেকের রেশন কার্ডে একটা করে নাম্বার আছে, বড় করে অনেকগুলো সংখ্যা দিয়ে, সেইটা এখানে লিখে দেবেন। এরপরে আসছে আপনি কোন বিভাগের রেশন কার্ডটি ব্যবহার করছেন। দেখুন এখানে AAOI, SPHH, PHH এই ৩ প্রকার তো আছেই। এছাড়াও সংযোজিত হয়েছে RKSOI 1, RKSOI 2 এবং জেনারেল ক্যাটাগরি। এইগুলো এর সঙ্গে সংযোজিত হয়েছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদের তো বাড়িতে বাড়িতে একটা প্রি প্রিন্টেড ফর্ম আশা দিদিরা নিয়েই যাচ্ছেন, যেটা ওই ৩টে ক্যাটাগরি, প্রথম ৩টে ক্যাটাগরি। পরবর্তী ক্যাটাগরিগুলোর জন্য আমরা নিজেরাই এই ফর্মটি পূরণ করব। পূরণ করে আমরা সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দেব। কবের মধ্যে জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে, আমি সে বিষয়েও আপনাদের বলছি। দেখুন, ফর্মের এর পরের অংশে যখন আমরা আসছি, এখানে আমরা দেখছি আধারের সঙ্গে সংযোজিত মোবাইল নাম্বারটাও এখানে দিতে বলা হচ্ছে। আধারের সঙ্গে সংযোজিত মোবাইল নাম্বার, অর্থাৎ এইখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেটা এইখানে আপনারা দেবেন। এরপরে দিতে হবে লিঙ্গ, পুরুষ, নারী না অন্যান্য, যেটা হবেন যার ফর্ম পূরণ করছেন। পরিবারের যদি ৫ জন সদস্য থাকে, যার ফর্ম পূরণ করছেন তার এখানে লিঙ্গে যেটা আছে সেটা টিক মারবেন।
এরপর হচ্ছে তার জন্ম তারিখ। প্রথম দুটো হচ্ছে ডে, তারপরে দুটো হচ্ছে মান্থ, তারপরে চারটে ঘরে হচ্ছে কোন ইয়ারে তিনি জন্মগ্রহণ করেছেন, কোন বছরে জন্মগ্রহণ করেছেন, সেইটা পূরণ করবেন। তারপর দেবেন আপনারা বাড়ির সম্পূর্ণ ঠিকানা, অর্থাৎ দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম, ওয়ার্ড। যদি পৌরসভা এলাকায় থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ড দেবেন। গ্রামের গ্রামাঞ্চলে যারা থাকেন তাদের বাড়ির কোনো নম্বর থাকে না, সুতরাং এখানে কোনো নাম্বার দেওয়ার দরকার নেই। তারা কোন রাস্তার পাশে থাকেন, গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস দেবেন এবং জেলার দেবেন। এইখানটাতে তো বাড়ির সম্পূর্ণ একটা ঠিকানা হলো। এছাড়া দেখুন ঠিক তার পরেতেই রয়েছে, দেখুন তার পরেতেই রয়েছে জেলা। এই দেখুন এখানে দেখানো হয়েছে যে আপনি কোন জেলার বসবাস করেন। তাহলে এখানে আপনার জেলার নামটি পরিষ্কারভাবে লিখবেন। তারপরে আপনি কোন ব্লকে, অর্থাৎ কোন বিডিও অফিসের আন্ডারে আপনি বসবাস করেন সেই বিডিও অফিস, অথবা পৌরসভার ক্ষেত্রে পৌরসভা। তারপরে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম। পৌরসভার ক্ষেত্রে যদি হয় তাহলে ওয়ার্ডের নাম্বার লিখবেন। এরপরে আপনি ফর্ম তো পূরণ করছেন, আপনার পরিবারের প্রধানের নাম এখানে লিখবেন। এখানে বলে দিই, যদি এখানে প্রধানের ফর্মটি পূরণ করেন তাহলে এখানে নিজেও লিখে দেবেন যে আপনি নিজেই পরিবারের প্রধান। এইবার পরিবারের অন্যান্য সদস্যদের যখন ফর্ম পূরণ হবে সেখানে কিন্তু সেক্ষেত্রে এখানে বারবারই সেই পরিবারের প্রধানের নাম আসবে। সেটা হতে পারেন যে মহিলা যিনি আছেন, কোনো বয়স্ক মহিলাও বাড়ির পরিবারের প্রধান হতে পারেন, অথবা রেশন কার্ড ধরে যিনি পরিবারের প্রধান হিসাবে যাকে দেখানো হয়েছে তার নামও থাকতে পারে। সেটা পুরুষ বা মহিলা এমন কোনো বিষয় নেই। পরিবারের যিনি সবথেকে বেশি ইনকাম করেন বা পরিবারের বয়স্ক সদস্যকে পরিবারের প্রধান হিসাবে দেখানো যেতে পারে। এরপর হচ্ছে মোট পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ পরিবারের টোটাল কতজন সদস্য আপনারা আছেন সেই সদস্য সংখ্যা আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ পরিবারে যদি ৫ জন বা ৬ জন থাকে তাহলে সেই সদস্য সংখ্যা তো লিখবেনই। যতজন সদস্যর ফর্ম ফিল আপ পূরণ করছেন প্রত্যেকবার কিন্তু ওই সংখ্যাটা একই লিখতে হবে। তারপর তার যদি প্যান নম্বর থাকে তাহলে তার প্যান কার্ডের নম্বর দিতে হবে। অর্থাৎ পরিবারের প্রধানের প্যান কার্ডের নম্বর কিন্তু এখান থেকে চেয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আসা যাক পরের পয়েন্টে। এটা একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এবছর প্রত্যেকটা ফর্মের সঙ্গেই নেওয়া হচ্ছে এই তথ্যটা। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যারা অন্যান্য ফর্ম পূরণ করেছেন। এটা হচ্ছে এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার আইডেন্টিটি কার্ডের নাম্বারটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর, আপনারা যে বিধানসভা এলাকায় বাস করেন সেই বিধানসভার। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যদি আপনি আহ আমডাঙ্গায় বসবাস করেন তাহলে ১০২ আমডাঙ্গা। যদি আপনি বারাসাতে বসবাস করেন তাহলে ১১৯ বারাসাত, এইভাবে লিখবেন। তারপরে আসছে পার্ট নম্বর, অর্থাৎ যে পার্টে আপনারা বসবাস করছেন, ৮, ৯, ১০, ১৫, ১২, ১৫০, যে পার্ট আছে সেই পার্ট নাম্বারটা লিখবেন। আর সেই পার্টে আপনার সিরিয়াল নাম্বার, কোন সিরিয়ালে আপনি বসবাস করছেন এটা যদি জানতে হয় তাহলেও কিন্তু সেই ভোটার্স অ্যাপ আছে, ইসিআই নেট আছে, ইসিআই নেটে গিয়ে নিজের ভোটার আইডেন্টিটি কার্ডের নাম্বারটা দিলেই এইগুলো পরিষ্কার জানা যায়। সুতরাং এখন যেটা কারেন্ট তথ্য আছে আপনার একদম শেষ যে তথ্যটা আছে ভোটার কার্ডের, অবশ্যই সেইটা এখানে দেবেন। এরপর আপনাকে দিতে হবে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর। এইখানটাতে আপনাকে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনাদের যেটা, পরপর সংখ্যাগুলো লিখে দিতে হবে। ১৭ অঙ্কের একটা সংখ্যা আছে, ইংরেজিতে পূরণ করবেন এখানে। হয়ে গেল এই গানটা। এরপরে আসুন পরবর্তী ধাপে। দেখুন যোগ্যতা, এইটা যা যা বিষয়ের উপর নির্ভর করে আপনি আয়ুষ্মান ভারত পেতে পারেন সেই রকম কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এটা প্রথম যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রামীণ এলাকার জন্য। ফর্মের মধ্যেও ঠিক এইভাবেই থাকবে। কি কি আইটেম বা কি কি মানদণ্ড আছে দেখুন। দেখুন প্রথমে আছে কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদযুক্ত মাত্র একটি ঘর, অর্থাৎ যাদের মাটির বাড়ি বা খড়ের চাল আছে, বা টিনের বাড়ি আছে, বা বেড়ার বাড়ি আছে, উপরের টালি আছে, পাকা বাড়ি নয় মোট কথা। এরকম যদি একটা ঘর থাকে তাহলে এক্ষেত্রে হ্যাঁ লিখবেন। যদি দেখেন যে একাধিক বাড়ি, একাধিক ঘর আছে বা বাড়িটা ইটের আছে সেক্ষেত্রে না লিখে দেবেন। ১৬ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই।
বাড়িতে যদি এরকম থাকে যে যারা আছেন তাদের কারোর বয়সই ১৬ থেকে ৫৯ এর মধ্যে নেই, এইরকম কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, কোনো পুরুষ বা মহিলা, তাহলে এখানে হ্যাঁ লিখবেন। যদি থাকে তাহলে না লিখবেন। অর্থাৎ আবার বলি, এখানে কিন্তু প্রশ্নটা চাওয়া হয়েছে ১৬ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যদি না থাকে তাহলে হ্যাঁ টিক করবেন। আর যদি থাকে তাহলে না এ টিক করবেন। হয়ে গেল এই জায়গাটা। এরপরে আসুন আমরা ঠিক পরের পাতায় চলে যাই। ছোট ফর্ম আছে, এটা খুব বড় নয়। এর পরের পাতার একদম ১ম দিকে আমরা পাবো এই তথ্যটি। কি চেয়েছে এখানে? ১৬ থেকে ৫৯ বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবারসমূহ। অর্থাৎ ১৬ থেকে ৫৯ বছরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ বাড়িতে নেই। অর্থাৎ ১ম টা হ্যাঁ করে দিলেন। তারপরে এটা হচ্ছে একটা নারী প্রধান পরিবার। অর্থাৎ এই পরিবারের প্রধান একজন নারী। যদি তাই হয় তাহলে হ্যাঁ করবেন, না হলে না এ টিক দেবেন। তারপর হচ্ছে প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই। অর্থাৎ এই বাড়িতে প্রতিবন্ধী সদস্য আছেন এবং কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য এই বাড়িতে নেই। যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না এ টিক দেবেন। এরপর আসছে এসসি/এসটি, অর্থাৎ পরিবারটি অনগ্রসর শ্রেণীভুক্ত অথবা আদিবাসী সম্প্রদায়ভুক্ত। এরকম যদি হয় তাহলে এখানে হ্যাঁ এ টিক দেবেন। অবশ্যই এর জন্য কিন্তু আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। উপরে যে কটি বিষয় বললাম তার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাদের তথ্য দিতে হবে। তারপরে হচ্ছে ভূমিহীন পরিবারসমূহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম থেকে। যাদের পরিবারের নিজস্ব কোনো জমি নেই, অন্যের বাড়িতে, অন্যের জমিতে থাকেন বা ভাড়া বাড়িতে থাকেন এবং দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম করে যাদের পয়সা উপার্জন করতে হয়, এইরকম পরিবার থাকলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন। তারপর আসছে নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভরশীল। কোনো পরিবার যদি এইরকম থেকে থাকেন, যারা নিঃস্ব, যাদের কিছু নেই এবং যারা সম্পূর্ণভাবে নির্ভর করছেন আপনি ভিক্ষার উপরে। এরকম কোনো পরিবার থাকলে সেইভাবে যদি জীবনযাপন করা হয় তাহলে এখানে হ্যাঁ অথবা না করলেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবারের সদস্য। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারের কথা বাংলা অর্থ হচ্ছে যারা ঝাড়ুদার। এইরকম যদি কেউ হয় যে কোথাও সুইপারের কাজ করেন তাহলে তাদের ক্ষেত্রে এটা হ্যাঁ হবে। এরপর হচ্ছে আদিম উপজাতীয় গোষ্ঠীসমূহ যদি থাকেন, আদিবাসী শ্রেণীর মানুষ, তারা হ্যাঁ বা না এ এখানে উত্তর দেবেন। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক, অর্থাৎ ক্রীতদাস যাদের বলা হয়, আমাদের বর্তমান পরিস্থিতিতে এরকম কেউ নেই ঋণদাস শ্রমিক বা ক্রীতদাস শ্রমিক, সুতরাং এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা কিন্তু না হবে। এরপরে এটা গেল গ্রাম্য এলাকার জন্য, যারা গ্রামে বসবাস করেন তারা এখানে হ্যাঁ বা না উত্তর দিলেন। দিয়ে ঠিক তলায় যেখানে শহর এলাকাটা আছে সেইখানটা সরাসরি পেন থ্রু করে কেটে দেবেন কোনাকুনি, এইরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা পেন দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কেটে দিলেন এইভাবে, কারণ এইটা আপনাদের দরকার নেই। কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের ক্ষেত্রে ঠিক উল্টো, তারা গ্রামের ওই জায়গাটাতে এইভাবে কেটে দেবেন, শহরের জায়গাটা তারা পূরণ করবেন। এবার কিভাবে পূরণ করবেন একটু দেখায়। শহরে যারা থাকেন তাদের মধ্যে কেউ আবর্জনা কুড়ানেওয়ালা, অর্থাৎ আবর্জনা অনেকে কুড়িয়ে বিক্রি করেন, সেই রকম যদি থাকে যারা নোংরা কুড়িয়ে শহরে অন্য জায়গায় ফেলেন বিক্রি করেন, তাদের ক্ষেত্রে যদি হ্যাঁ হয় হ্যাঁ। ভিখারি, যার নিজস্ব বাড়ি নেই, যিনি ভিক্ষা করেই জীবন অতিবাহিত করেন, তার ক্ষেত্রে হ্যাঁ হবে, না হলে না। গৃহকর্মী, কোনো কারোর বাড়িতে যদি কাজ করেন কেউ, ঠিক আছে কাজ, তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। এরপর আসছে রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তায় কাজ করা অন্যান্য সেবা প্রদানকারী ব্যক্তির মধ্যে যদি আপনারা কেউ পড়েন তাহলে এক্ষেত্রে হ্যাঁ, নতুবা না হবে। এরপর আসছে নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্তা রক্ষী, কুলি এবং অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক যারা আছেন এই ধরনের কাজ করেন তাদের ক্ষেত্রে হ্যাঁ, বাকিদের ক্ষেত্রে না। তারপর আসছে ঝাড়ুদার বা স্যানিটেশন কর্মী, যারা ওই মলমূত্র ময়লা পরিষ্কার করেন, বাগানের মালি, এইরকম ধরনের পেশায় যারা যুক্ত তারা হ্যাঁ দেবেন, বাকিরা না দেবেন। এরপর আসছে বাড়ি ভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্প কর্মী, দর্জি, এই টাইপের কাজ যারা করেন তারা হ্যাঁ, নতুবা না করলেন।
পরবর্তী প্রশ্নগুলোতে আসি আমরা। দেখুন এরপর আসছে পরিবহন কর্মী, গাড়ি চালান ড্রাইভার যারা, চালক, কন্ডাক্টর বা কন্ডাক্টরের আবার সহযোগী হয়। অনেকে ঠেলা গাড়ি টানা শ্রমিকের কাজ করেন বা রিক্সা চালান। তাদের ক্ষেত্রে এখানে হ্যাঁ বা না হবে। যারা হ্যাঁ, যারা এরকম কাজ করেন তাদের ক্ষেত্রে হ্যাঁ হবে, না করলে না হবে। ছোট প্রতিষ্ঠানের দোকান কর্মী, সহকারী, পিয়ন, সাহায্যকারী, ডেলিভারি সহকারী, পরিচারক, ওয়েটার এই ধরনের কাজ যারা করেন তারা এখানে হ্যাঁ দেবেন, বাকিরা না দেবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী যারা আছেন তারা এখানে হ্যাঁ দেবেন, বাকিরা না দেবেন। ধোপা, চৌকিদার হলে এখানে হ্যাঁ দেবেন, বাকিরা না দেবেন। কিন্তু এই প্রত্যেকটি যারা আপনারা দিচ্ছেন হ্যাঁ বা না এর উত্তর, এর জন্য কিন্তু আপনাদের প্রয়োজনীয় তথ্য জেরক্স কপি করে এই ফর্মের সঙ্গে জমা এ- এরপর আসি আইটেম নম্বর, একদম অতিরিক্ত তথ্য যে বাড়িতে যিনি এই ফর্মটি যিনি পূরণ করলেন, এই ফর্মটি যিনি পূরণ করলেন তার বয়স 70 বছরের অধিক কিনা। যদি 70 বছরের অধিক হয় এখানে হ্যাঁ লিখবেন, 70 বছরের যদি নিচে হয় তাহলে না লিখবেন। আমার পরিবারের কোনো সদস্য আশা বা এডাব্লিউডাব্লিউ বা এডাব্লিউএইচ নন। অর্থাৎ এই যে ফর্মটি পূরণ করছেন যিনি, তিনি একটা ডিক্লারেশন দিচ্ছেন যে পরিবারে যে সমস্ত তার সদস্য রয়েছে তাদের মধ্যে কেউ আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা অঙ্গনওয়াড়ি হেল্পার এইরকম কাজে কেউ করেন না। যদি না করে তাহলে এখানে না লিখবেন, আর যদি করে তাহলে কিন্তু আপনাদের এক্ষেত্রে হ্যাঁ করতে হবে। বুঝা গেল? এবার দেখুন বর্জন মানদণ্ড পরীক্ষা করি, অর্থাৎ এই ফর্মটি যদি যুক্ত হবে কিনা, মানে আপনি আয়ুষ্মান ভারতের মধ্যে সংযুক্ত হতে পারবেন না বর্জন হবে আপনার ফর্মটি, এইখানে আবার কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। অর্থাৎ আপনার পারিবারিক আয় 8 লক্ষ টাকার বেশি কিনা, যদি দেখুন এখানে গ্রেটার দেন চিহ্নটা দিয়েছে, অর্থাৎ 8 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে আপনি এখানে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করেন, যদি প্রদান করেন তাহলে হ্যাঁ হবে, যদি প্রদান না করেন না হবে। এসআইআর বা WBLA 2026 এই ভোটার জন্য যে এএসডিডি তালিকা পাওয়া গেছে সেই তালিকায় কি আপনাদের নাম আছে যিনি আবেদন করছেন? অর্থাৎ এএসডিডিটা কি? এএসডিডি হচ্ছে আমাদের 2026-এ যে বিধানসভা ভোট হলো, এই ভোটের একটা তালিকা প্রস্তুত হয়েছিল ভোটের সময়। এএসডিডি, এ অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার, এস অর্থাৎ শিফটেড ভোটার, অর্থাৎ এখান থেকে অন্যত্র চলে গেছেন, বসবাস করছেন। ডি হচ্ছে ডিলিটেড ভোটার, আর একটা ডি হচ্ছে ডেড ভোটার। এইরকম যদি কেউ থাকেন যে অ্যাবসেন্টি, ডিলিটেড বা শিফটেড ভোটার, তাহলে আপনারা এখানে হ্যাঁ দেবেন, নতুবা না দেবেন। এসআইআর এর অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে। অর্থাৎ এসআইআর করবার পরে আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন যে আপনার নামটি কাটা গেছে, যাতে তোলা হয়। অর্থাৎ আপনারা জানেন যে বিভিন্ন জাজেরা এসেছিলেন, বিচারকরা এসেছেন প্রত্যেকটা বিডিও অফিসে, পৌরসভায়, যাদেরকে এসআইআর এর শেষ পর্বে যারা নিষ্পত্তি করেছেন ফর্মের, তারা বিভিন্ন বিচারক ছিলেন। সেই বিচারকদের কাছে যদি কোনো মুলতবি থাকে, অর্থাৎ ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন কিন্তু এখনো কোনো উত্তর পাননি, সেরকম হলে হ্যাঁ দেবেন, নতুবা না দেবেন। এরপর হচ্ছে সিএএ তে অনেকে আবেদন করেছেন নাগরিকত্ব পাওয়ার জন্য, হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। সেরকম যদি কেউ করে থাকেন যার এখনো নিষ্পত্তি হয়নি, মুলতবি আছে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, বা যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয় সেক্ষেত্রেও না দেবেন। এরপর আসছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, এরকম যদি হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এরপর একদম শেষ পাতায় আমরা চলে এসেছি, যেখানে বলছে যে আবেদনকারীর ঘোষণা ও সম্মতি। এইখানে দেখুন এই ঘরটাতে আপনাকে টিক করে দিতে হবে, অর্থাৎ আপনি উপরে যা যা তথ্য দিয়েছেন সেগুলো যে ঠিক দিয়েছেন সেই মর্মে আপনি এখানে একটা সার্টিফিকেট দিচ্ছেন। সেটা কিভাবে দিচ্ছেন? দেখুন এইভাবে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, যেখানে দেখাচ্ছি যে আমি এতদ্ দ্বারা ঘোষণা করছি যে উপরিউক্ত তথ্য আমার জ্ঞানের সর্বোত্তম সীমা পর্যন্ত সত্য, এবং যেখানে প্রযোজ্য সেখানে আমি সমস্ত সমর্থনকারী নথি প্রদান করেছি। অর্থাৎ যা যা আমি এখানে লিখলাম তার জন্য আমি সমস্ত নথিগুলো এই আবেদনপত্রের সঙ্গে দিয়েছি, এবং উপরে উল্লিখিত
কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি বুঝতে পারছি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষার সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ যে আয়ুষ্মান ভারতের জন্য আপনি আবেদন করছেন, সেই প্রকল্প থেকে আপনাকে বাদ দেওয়া হতে পারে যদি আপনি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন। এই বলার পর এইখানে আপনার একটা কি হবে? স্বাক্ষর হবে, অথবা যারা স্বাক্ষর করতে পারেন না তাদের জন্য বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এইটা গেল সেই মানুষদের জন্য যারা রেশন কার্ড অনুযায়ী পিএইচএইচ, এসপিএইচএইচ বা AAY তে পড়েন না। এরপর আরেকটা ছোট্ট সংযোজন দেখুন এর সঙ্গে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, তাহলে তার জন্য আমরা কি করব? তাদের জন্য আরেকটা ফর্ম গভর্নমেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে দেখাচ্ছি যে ৭০ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য দেখুন এরকম একটা ফর্মের ব্যবস্থা করা হয়েছে। যেখানে বলেই দেওয়া হচ্ছে যে ৭০ বছরের বেশি বয়সীদের জন্য আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম। যেখানে ফর্ম যেদিন পূরণ করছেন তার তারিখটা দেবেন। সেই একইভাবে আবেদনকারীর আধার নাম্বার দেবেন, অর্থাৎ আপনার বাড়িতে বাবা, মা বা শ্বশুর-শাশুড়ি কেউ যদি থাকেন, সেই ৭০ ঊর্ধ্ব বয়সের মানুষটির আধার নাম্বার দেবেন। তার নাম লিখবেন, তার রেশন কার্ডের নাম্বার লিখবেন। তিনি যে কোনো ধরনের রেশন কার্ড হোল্ডার হতে পারেন। এমন নয় যে তাকে AAY, SPHH বা PHH হতে হবে। তিনি যেকোনো ধরনের জেনারেল রেশন কার্ড হোল্ডার হলেও তার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আপনারা পাবেন। কিরকম? আমি আরেকটু নিচে গিয়ে দেখাই। এখানে তো সেই একই রকম ফর্মের ব্যবস্থা করা হয়েছে। কোন বিভাগে তিনি পড়েন সেইটাকে টিক দিয়ে দেবেন। আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, যদি ৭০ ঊর্ধ্ব মানুষের মোবাইল থাকে তাহলে তার সেই মোবাইল নাম্বারটা দেবেন, অথবা পরিবারের প্রধানের মোবাইল নাম্বারটার সঙ্গেই যদি তার আধারটা যুক্ত থাকে তাহলে সেই নম্বর। অর্থাৎ এক কথায় আধারের সঙ্গে যে মোবাইলটা সংযুক্ত আছে সেই নাম্বারটা কিন্তু এইখানে আপনারা বসিয়ে দেবেন। এছাড়া তিনি পুরুষ অথবা নারী বা অন্যান্য সেই টিক দেবেন সেই বক্সে, যেই বক্স হবে। তার জন্ম তারিখটা ঠিক একইভাবে ডেট, তারপরে হচ্ছে মান্থ, দুটো অক্ষরে, আর বছর হচ্ছে ৪টে অক্ষরে দিয়ে দেবেন। এরপর তার বাড়ির সম্পূর্ণ ঠিকানা, যেরকম ভাবে বাড়ির ঠিকানা আছে গ্রামের ক্ষেত্রে গ্রামের মতো, আর শহরের ক্ষেত্রে বাড়ির নম্বর, ওয়ার্ড নম্বর হবে। তারপরে আসছে জেলা, তারপরে আসছে তার ব্লক, তারপরে আসছে তার গ্রাম পঞ্চায়েত। এইগুলোকে যেমন আগের ফর্মটিতে দেখালাম ঠিক সেইভাবে পূরণ করে দিলেন। দেওয়ার পরে আমরা দেখুন চলে আসছি আরেকটু নিচে। এইখানে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ সেই বয়স্ক মানুষ যে পরিবারে বসবাস করেন, সেই পরিবারের প্রধান হতে পারে তার ছেলে, হতে পারে তার মেয়ে। যিনি পরিবারের প্রধান বা তার হাসব্যান্ড, যিনি পরিবারের প্রধান, তার নাম হবে। সেই পরিবারে মোট সদস্য সংখ্যা কতজন সেটা হবে। আর তার যদি, এই বয়স্ক মানুষটির যদি প্যান নম্বর থাকে, অবশ্যই সেই প্যান নম্বরটি দিতে হবে। আর যেটা দিতে হবে নির্বাচনী বিবরণ, আমি আগের ফর্মে বলেছি, এবার আর বেশি করে বলছি না। এপিক নম্বর সম্পূর্ণটা দেবেন, ইংরাজিতে যেমন লেখা আছে। এসি নম্বর দেবেন, পার্ট নম্বর দেবেন, সিরিয়াল নম্বর দেবেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ একটা পরিবারে তো একটাই স্বাস্থ্যসাথী কার্ড হয়, সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। যে তার নামটি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু এখানে অবশ্যই দেওয়া চাই। এরপর আমরা চলে আসছি নিচে। দেখুন এখানে একটা রসিদ মতো রয়েছে, যেখানে আধার নাম্বার লিখতে হবে, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, এই তিনটে লিখে তিনি পুরুষ, মহিলা না অন্যান্য এখানে টিক দিয়ে দেওয়া হবে। তার জন্ম তারিখ লেখা হবে এবং জেকেএস এর নাম ও স্বাক্ষর। জনকল্যাণ শিবিরে যিনি এই ফর্মটি জমা নিচ্ছেন তার নাম এবং তার সই এখানে করে দিতে হবে। অর্থাৎ জনকল্যাণ শিবিরের মারফত যেহেতু হচ্ছে তাই জন্য এখানে জেকেএস কথাটা লেখা হয়েছে। এরপর দেখুন এইখানে বর্জন মানদণ্ড যাচাই করুন, অর্থাৎ যে বিষয়ের উপর নির্ভর করে আপনি এর সঙ্গে সংযুক্তিকরণ বা বিয়োজন হবেন সেইখানটাতে কি কি চাওয়া হয়েছে সেই আগের মতোই, যে এসআইআর বা ডাব্লিউবিএলএ 2026-এর ভোটারের জন্য এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে কিনা, এসআইআর এ অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, আর সিএ এর আবেদন থাকলে সেটা মুলতবি হয়েছে কিনা, এই জিনিসটা দেখানো হয়েছে। আর কি দেখানো হয়েছে? আর দেখানো হচ্ছে যে এইখানে ঘোষণা, অর্থাৎ এইখানে এই বক্সটাকে টিক করে দেবেন, দিয়ে ঘোষণা করে দেওয়া যে আমি উপরে যা তথ্য দিয়েছি সমস্ত তথ্যটা আমি সঠিক দিয়েছি বলে এইখানে সেই যিনি বয়স্ক মানুষ আছেন তার হয়
বুড়ো আঙুলের ছাপ নতুবা স্বাক্ষর এখানে করতে হবে। এই জায়গায় তিনি করে দেবেন। এছাড়া যেটা করতে হবে, দেখুন এখানে FLW অর্থাৎ ফিল্ড লেভেল ওয়ার্কার যিনি আমাদের গেছেন, সেই FLW র নাম, তিনি যে পদে চাকরি করেন সেই পদবি তার। এছাড়া তিনি এই ফর্মটিতে সুপারিশ করছেন কিনা, নাকি তিনি নেগেটিভ সুপারিশ করছেন যে এটাকে দেওয়া যাবে না। যেটাই করবেন তাতে টিক দেবেন, তিনি স্বাক্ষর করবেন এবং তিনি যে তারিখে আপনার বাড়িতে গেছেন সেই অনুসন্ধানের তারিখটা এখানে দিয়ে পূরণ করে দিতে হবে। এছাড়া আর কি থাকছে এই ফর্মের সঙ্গে? এই ফর্মের একদম নিচের অংশে চলে আসি। দেখুন এখানে সরকারি কাজে ব্যবহার করবার জন্য, অর্থাৎ এইটা আপনাদের কোনো পূরণ করবার ব্যাপার নয়। এইটা সরকারি অফিসে এই টোটাল ফর্মটি দেখে আপনি যোগ্য না অযোগ্য হলেন, অর্থাৎ আয়ুষ্মান ভারত PMJAY, ABPMJAY অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর অন্তর্ভুক্তির জন্য এখানে একজন অফিসার তিনি তার মন্তব্য করবেন এবং তিনি যে যাচাই করলেন, অর্থাৎ ফর্মটি যে তিনি ভেরিফিকেশন করেছেন, তিনি তার নাম লিখবেন, তিনি যে ডেজিগনেশন বা পদে আছেন সেই পদের নাম লিখবেন, কত তারিখে ভেরিফিকেশন করলেন এবং এখানে তার ফুল সিগনেচার হবে ডেট দিয়ে এবং তার স্ট্যাম্প দিয়ে। এইভাবে ফর্মটা জমা পড়বে এবং আপনার বাড়ির যিনি বয়স্ক সদস্য তিনি যুক্ত হবেন আয়ুষ্মান ভারতের সঙ্গে। আমি মোটামুটি দুটো ফর্মকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সর্বশেষে বলে রাখি, এই আয়ুষ্মান ভারত ছাড়াও আজকের জনকল্যাণ শিবির থেকে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে। সেটা হচ্ছে যে অনেক মানুষ আমরা দেখেছি যে আজকে ভিড় করেছেন বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, যেটা 1,000 টাকা করে পাওয়া যায় সেটা 2,000 টাকা করে পাওয়া যাবে, এইরকম একটা মর্মে খবর ছড়িয়ে পড়েছে এবং তাই জন্য প্রচুর মানুষ আজকে ক্যাম্পে এসেছিলেন। যারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের জন্য বক্তব্য এই ভিডিওটা যারা শুনছেন। যারা ইতিমধ্যে 1,000 টাকা করে পাচ্ছেন তাদের আগামী কাল বা পরশু কোনোভাবেই ক্যাম্পে আসতে হবে না বা কোনো অফিসে আসতে হবে না। যদি 2,000 টাকা করে সরকারি স্কিমে হয় তাহলে তারা নিজে থেকেই সেটা পেয়ে যাবেন। এর জন্য কোনো ফর্ম পূরণ করতে হবে না, আলাদা করে কোথাও কোনো ইনফরমেশন দিতে হবে না। শুধুমাত্র তারাই শিবিরে আসবেন যারা কখনো আগে কোনো ফর্ম পূরণ করেননি, নতুন করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিতে চাইছেন। কেবলমাত্র তাদের জন্যই সমাজ কল্যাণ দপ্তর থেকে নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম পূরণ করে সমস্ত তথ্য সহযোগে যেকোনো দিন অফিসে গিয়ে সংশ্লিষ্ট অফিস বা গ্রাম পঞ্চায়েতগুলোতে জমা করতে পারবেন। এমন নয় যে জনকল্যাণ শিবির থেকে তুলেছেন ফর্ম, অতএব জনকল্যাণ শিবিরেই আপনাকে জমা করতে হবে, এমন কোনো বিষয় নেই। মোটামুটি আজকের ভিডিওতে এই ছিল আপনাদের জন্য তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং অনেক মানুষকে জানার সুযোগ করে দিন। আর আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।